ললিতা এক অত্যন্ত বড়লোক পরিবারের মেয়ে হওয়ায় সে ভীষণ পরিমাণে অহংকারী প্রকৃতির ছিল। ললিতাকে সবসময় তার মা রেশমি দেবী প্রশ্রয় দিয়ে থাকে, কিন্তু তার বাবা বিশ্বজিৎ বাবু মোটেই মেয়েকে প্রশ্রয় দেয় না। সেই কারণে সবসময় তাদের মধ্যে ঝামেলা হয়ে থাকে। ডার্লিং, আমি তোমাকে কালকে 1,00,000 টাকা দিলাম আর তুমি খরচা করতে পারলে না। বললাম শপিং করে এসো, আর তুমি শপিং করতে গেলে না, এটা কেমন কথা? মা, তুমি তো জানো 1,00,000 টাকা দিয়ে আমার জামা কাপড় কেনা যায় না। তুমি আমাকে আরো বেশি টাকা দাও, তাহলে আমি শপিং করতে যাব। ওকে বেটা, এই নাও আরো 2,00,000 টাকা। তুমি পুরো 3,00,000 টাকা দিয়ে শপিং করে আসো। আর হ্যাঁ, তুমি যে লাল কালারের গাড়িটা পছন্দ করেছিলে, আমি ওটা তোমার জন্য বুকিং করে দিয়েছি। মায়ের কথা শুনে ললিতা আনন্দে নেচে ওঠে, কিন্তু ললিতার বাবা বিষয়টা মোটেই পছন্দ করে না। কারণ বিশ্বজিৎ বাবু সবসময় চায় তার মেয়ে বিয়ে করে সুখে সংসার করুক, কিন্তু রেশমি দেবী তার মেয়ের বিয়ে দেবে না বলে ঠিক করে। সে সারা জীবন তার মেয়েকে নিজের সাহারা হিসেবে রেখে দিতে চায়, কিন্তু সেই বিষয়টা মোটেই বিশ্বজিৎ বাবু মেনে নিতে চায় না। অনেকদিন হয়ে গেছে রেশমি, আমার মেয়ের 27 বছর বয়স হয়ে গেল। আমি আমার মেয়ের বিয়ে দেব, ওর জন্য আমি সম্বন্ধও দেখেছি। আমাদের অফিসে সৌরভ বলে একটা ছেলে কাজ করে, ও খুব ভালো ছেলে। হ্যাঁ, হয়তো আমাদের মতো বড় লোক নয়, কিন্তু ভীষণ সৎ। তাই আমি ঠিক করেছি আমি ওর সাথে আমার মেয়ের বিয়ে দেব, বুঝেছো? বিশ্বজিৎ বাবুর কথা শুনি তার মেয়ে এবং স্ত্রী দুজনেই খুবই রেগে যায়। কারণ ললিতা কিছুতেই মধ্যবিত্ত পরিবারে বিয়ে করতে চায় না। তাই ললিতা এবং তার মা দুজনেই বিশ্বজিৎ বাবুর সঙ্গে ঝগড়া করতে শুরু করে। কিন্তু আসল চাবিকাঠি ছিল বিশ্বজিৎ বাবুর হাতে, কারণ এখনো পর্যন্ত সমস্ত সম্পত্তি তার নামেই আছে। তুমি শেষ পর্যন্ত ওই গরিব 3rd ক্লাস ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছো? হাউ ডেয়ার ইউ! আমার মেয়ে একদিনে যা টাকা খরচা করে, ওদের পরিবার 1 মাসে সেই টাকা খরচা করতে পারবে না। ওরকম গরিব পরিবারে কি করে আমার মেয়ে গিয়ে সংসার করবে? ইউ শাট আপ রেশমি, আজকে তোমার জন্য তোমার মেয়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি মোটেই তোমার মেয়েকে ভালোবাসো না, তা নাহলে তুমি এরকম ভাবে ওকে বিগড়াতে পারতে না। ও শ্বশুর বাড়ি গেলে সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাবে, কেননা শ্বশুর বাড়ির লোকেরা খুবই ভালো, বুঝেছো? বাপি প্লিজ, ওই গোবরটাকে আমি বিয়ে করব না। কি বাজে দেখতে, টল অ্যান্ড হ্যান্ডসাম নয়। ছি, ওরকম একটা ভেড়ার মতো দেখতে ছেলেকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। তার উপরও বড় লোক নয়। আই জাস্ট হেট গরিবস বাপি। ঠিক আছে, তোমাকে বিয়ে করতে হবে না, তুমি তোমার মায়ের কাছেই থাকো। কিন্তু আজকে থেকে তোমাকে সমস্ত টাকা পয়সা দিয়ে বন্ধ করে দেবো, কেননা তোমার মা তোমাকে হাত খরচা করার জন্য যে টাকাগুলো দেয় সবগুলো আমার অ্যাকাউন্ট থেকেই তুলে নেয়, বুঝেছো? সুতরাং আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে বন্ধ করলাম। এমনকি রেশমি, তুমি কিন্তু আমার টাকা ব্যবহার করতে পারবে না বলে দিলাম। এমন কথা শুনে ললিতা এবং তার মা দুজনেই ভয় পেয়ে যায়। কারণ ললিতা এবং তার মা দুজনেই টাকাকে খুব ভালোবাসে। তাই ললিতার মা এবার অন্য সুরে গান গাইতে শুরু করে দেয়। দেখেছিস তোর বাবা কেমন সাংঘাতিক, আর তুই তো ভালো করেই জানিস উনি যা বলবেন সেটাই করবে। তাই তোর বাবা যদি আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, আমি তোকে কিভাবে টাকা দেব? তাই তোকে একটা ভালো কথা বলছি, তুই বিয়েটা করে নে, তারপর তুই তোর মতো করেই চলবি। আর আমি ভেতরে ভেতরে তোর ডিভোর্স করিয়ে নিয়ে তোকে এই বাড়িতে নিয়ে আসবো, তারপর তুই আবার নিজের মতো করে থাকবি। ললিতা প্রথমে মায়ের কথায় রাজি হতে চায় না, কিন্তু তার মা ভালো করে ললিতার ব্রেন ওয়াশ করে দেয়। তাই ললিতা শেষ পর্যন্ত বিয়ের জন্য রাজি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে ললিতা এবং সৌরভের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর ললিতা তার গরিব শ্বশুরবাড়িতে গিয়ে ওঠে, কিন্তু সেখানে গিয়ে ললিতা কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারে না। বৌমা, আজকে তোমার রান্নাঘরের প্রথম অনুষ্ঠান, তাই তোমাকে আজকে আমাদের জন্য রান্না বান্না করতে হবে। তুমি তোমার বাপের বাড়িতে কি রান্না করা শিখেছো? আপনাদের জন্য আমি রান্না করব? মাই ফুড, কোনো প্রশ্নই আসে না। আমি সবসময় অনলাইন থেকে খাবার অর্ডার করে খাই, তাই আমি আমার জন্য অনলাইনে ভালো ভালো খাবার অর্ডার করে দেব, আর মা আমাকে টাকা পাঠিয়ে দেবে। আপনারা কি খাবেন এবার আপনারা বুঝে নিন। ললিতার কথা শুনে চন্দনা দেবীর খারাপ লাগে, তাই সে ললিতাকে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করার জন্য আর জোর করে না, বরঞ্চ সে নিজেই বৌমার হয়ে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই চন্দনা দেবী রান্নাবান্না করে সবাইকে পরিবেশন করে। এমনকি সে তার নতুন বৌমার জন্য ভালো ভালো কিছু খাবার রান্না করে। অন্যদিকে ইতিমধ্যে ললিতা অনলাইন থেকে খাবার অর্ডার করে দেয়। ওমা, তোমার কাছে আমি 50,000 টাকা চাইলাম,
কিন্তু তুমি এখনো টাকাটা পাঠালে না কেন? আগে তো তোমার কাছে টাকা চাইলেই তুমি দিয়ে দিতে, আর তুমি আমাকে বললে বিয়ের পরও তুমি আমাকে টাকা পাঠাবে। এরকম বলে তুমি একটা গরিব পরিবারে আমার বিয়ে দিলে, এখন তুমি টাকা পাঠাচ্ছ না কেন বলো? উফ, সব সময় টাকা টাকা করিস না তো। আমার কাছে এখন টাকা নেই, তাই তুই কিছুদিন অপেক্ষা কর, তারপর আমার কাছে যদি টাকা আসে আমি তোকে পাঠাবো। এই বলে রেশমি দেবী ফোন রেখে দেয়। মায়ের কথা শুনে ললিতার খুবই খারাপ লাগে। আসলে রেশমি দেবী নিজের জন্য শপিং করে মেকআপের জিনিসপত্র কিনে সমস্ত টাকা শেষ করে দেয়, আর সেই ব্যাপারটা সে তার মেয়েকে জানাতে পারে না। কিন্তু অন্যদিকে ললিতা অনলাইনে যেই খাবারগুলো অর্ডার করে সেই খাবারগুলো ইতিমধ্যে বাড়িতে এসে পৌঁছায়। এবার আমি কি করব? আমার কাছে তো একটাও টাকা নেই। আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে অর্ডার করেছিলাম, এবার টাকাটা কে দেবে? বৌমা, তুমি চিন্তা করো না, আমি টাকা দিয়ে দিচ্ছি। আজকে আমি কারখানায় কাজ করে 1000 টাকা বেশি পেয়েছি, তাই এই নাও, এই টাকাটা দিয়ে তুমি তোমার খাবার নিয়ে নাও। কেননা তুমি খাবার খাবে বলেছো, আর সেই টাকার জন্য ফিরে চলে যাবে, এটা হতে পারে না। এই বলে বিশুবাবু সব টাকা তার বৌমার হাতে ধরিয়ে দেয়, যার ফলে ললিতা খুবই লজ্জায় পড়ে। কিন্তু যেহেতু তার কিছু করার থাকে না, তাই ললিতা সেই টাকা দিয়ে অনলাইনে অর্ডার করা খাবারগুলো নিয়ে নেয়। কিন্তু ললিতা যখন সেই খাবারগুলো নিয়ে খেতে শুরু করে, তখনই তার পেটে ভীষণ পরিমাণে ব্যথা হয়। ওরে বাবা, আমার খুব পেট ব্যথা করছে, আমি কিছু খেতে পারছি না, প্লিজ আপনারা ডাক্তার ডাকুন, আমার ভীষণ শরীর খারাপ করছে। আমার বিয়ের আগেও এরকম পেটে ব্যথা হতো, কিন্তু মা ওষুধ খাইয়ে দিত আর তারপর কমে যেত। তবে এখন আমার খুব পেট ব্যথা করছে, আমার ওষুধের নামটাও ঠিক মনে পড়ছে না। বৌমা, তুমি চিন্তা করো না, আমরা এখনই কিছু একটা ব্যবস্থা করছি। তোমার মাকে ফোন করে তোমার পেটে ব্যথার ওষুধের নাম জানতে চাইছি, তাহলে ওষুধটা দিলে তুমি ঠিক হয়ে যাবে। এই কথা বলে চন্দনা দেবী রেশমি দেবীকে ফোন করে, কিন্তু ফোন ধরা মাত্রই রেশমি দেবী তাকে অপমান করতে শুরু করে দেয়। কি হয়েছেটা কি বলুন তো? নিশ্চয়ই টাকা চাওয়ার জন্য আমার কাছে ফোন করেছেন। গরিব ভিখারি কোথাকার, আমার মেয়েকে বউ বানিয়ে নিয়ে গিয়ে শান্তি হয়নি, এখন আবার আমার ঘাড়ে চাপতে চাইছেন? না না দিদি, আপনি ভুল ভাবছেন। আসলে আপনার মেয়ের খুব পেটে ব্যথা করছে। আপনি ওকে যে ওষুধটা খাওয়াতেন, আমি সেই ওষুধের নামটা জানতে চাইছি। আপনি দয়া করে আমাকে নামটা বলে দিন। আমি এখন বাইরে বন্ধুদের সঙ্গে পার্টি করছি, এখন আমি নাম কি করে বলবো? আমার কাছে ওষুধের পাতা আছে নাকি? আমি ওষুধের পাতা নিয়ে ঘুরে বেড়াই না। তাই আপনি অপেক্ষা করুন, আমি যখন বাড়ি যাব তারপর নাম বলতে পারবো। দ্বিতীয়বার আমাকে ফোন করবেন না, ওকে বেশি করে জল খাইয়ে দিন, ঠিক হয়ে যাবে। এই বলে রেশমি দেবী ফোন কেটে দেয়। কিন্তু মায়ের মুখে এরকম কথা শুনে ললিতা নিজে কানে বিশ্বাস করতে পারে না। অন্যদিকে সৌরভ ইতিমধ্যে বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। উনি অনেকদিন ধরে ভীষণ পরিমাণে বাইরের খাবার খেয়েছেন, তাই আজকে ওনার ভেতরের এই অবস্থা। আর তাছাড়া পেট ব্যথার ওষুধ খাইয়ে পেটের ব্যথা চেপে রাখাও তো ঠিক নয়। ওনাকে একদম বাইরের খাবার খেতে দেওয়া যাবে না, ঘরে হাতে রান্না করা খাবার খেতে হবে, বুঝেছেন? এমন সময় চন্দনা দেবী তার বৌমার খুব ভালো মতো খেয়াল রাখতে শুরু করে। সে তার বৌমাকে একদমই বাইরের খাবার খেতে দেয় না। বৌমা, তুমি যে বাইরে থেকে খাবারগুলো আনিয়েছো, ওগুলো আমি ফ্রিজে তুলে রাখছি। আর হ্যাঁ, আমি চিংড়ি মাছের ঝোল আর ভাত রান্না করেছি, আমি তোমাকে আজকে নিজে হাতে খাইয়ে দেব। ঠিক তখনই ললিতার ছোটবেলার কথা মনে পড়ে, কারণ ছোটবেলায় তার ঠাকুমা যখন বেঁচে ছিল তখন তাকে ঠিক এভাবেই হাতে করে খাইয়ে দিত। কিন্তু ঠাকুমা মারা যাওয়ার পর ললিতাকে তার মা কোনোদিনও হাতে করে খাওয়ায়নি, বরঞ্চ অনেক ছোটবেলাতেই তার হাতে কাঁটা চামচ ধরিয়ে দেয়। আমি এত ঝাল খেতে পারি না, আপনি রান্নাতে অনেক ঝাল দিয়েছেন, তাই কাল থেকে আমার জন্য কম ঝাল দিয়ে রান্না করবেন। আচ্ছা ঠিক আছে বৌমা, তাই হবে। পরের দিন থেকে চন্দনা দেবী তার বৌমার কথা মতো কম ঝাল মশলা দিয়ে রান্নাবান্না করে। অন্যদিকে ললিতার শ্বশুরমশাই বৌমার জন্য দামি দামি ফল কিনে নিয়ে আসে। এমনকি সৌরভ যখন বাড়িতে আসে তখন সে তার বউয়ের জন্য ওষুধপত্র নিয়ে আসে। এভাবেই ললিতার গরিব শ্বশুরবাড়ির লোকজন ললিতাকে অনেক অনেক ভালোবাসা দেয়। ইতিমধ্যে হঠাৎ করে একদিন ললিতার মা তার সঙ্গে দেখা করতে আসে। কিরে ললিতা, সেই কবে থেকে তোকে ফোন করছি, তুই ফোন ধরছিস না কেন? এখন কি আর নিজের মাকে মনে পড়ে না? বিয়ের পর পর ভালোই তো টাকা চাওয়ার জন্য ফোন করতিস,
কিন্তু এখন একেবারেই মাকে ভুলে গেছিস? এই গরিবগুলো কি তোর উপর জাদুটোনা করেছে? আসলে আমি ঘুম থেকে উঠে ঘর গোছাই, তারপর সবার জন্য রান্না বান্না করি, একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করি, সন্ধ্যাবেলা চা খাই, চপ মুড়ি খাই, তারপর রাত্রিবেলা আবার শাশুড়ি মায়ের সঙ্গে রান্না করি। এভাবে সারাদিন আমার সময় কেটে যায়, তাই তোমার কথা মনে পড়ে না। ললিতার কথা শুনে তার মা একেবারে আকাশ থেকে পড়ে। বাবা, তুমি তো দেখছি একদম গরিব বাড়ির বউয়ের মতো কথা বলছো। ভালোই তো ওরা তোমাকে নিজের মতো তৈরি করে নিয়েছে, আর এ কি অবস্থা? কোথায় ভাবলাম তুই ওয়ান পিস পরে থাকবি, সেখানে তুই এরকম শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছিস। তুই সত্যি অনেক চেঞ্জ হয়ে গেছিস। যাক, কিছুদিন পর আমার আর তোর বাবার অ্যানিভার্সারি পার্টি আছে। আমি ভালো করেই জানি তুই আমাদের বিবাহ বার্ষিকীর কথা ভুলে গেছিস, তাই আমি তোকে মনে করিয়ে দিতে এসেছি। পারলে তুই তোর গরিব শ্বশুরবাড়ির লোকেদেরকে নিয়ে আমাদের বাড়ি থেকে ফ্রিতে খাবার খেয়ে চলে আসিস। রেশমি দেবীর এরকম অপমানসূচক কথা ললিতা শ্বশুরবাড়ির লোকেরা মোটেই মেনে নিতে পারে না। ফ্রিতে খাবার খাওয়ার জন্য যাব না দিদি, কিন্তু আপনাদেরকে শুভেচ্ছা দিতে নিশ্চয়ই যাব। আপনারা আমার বিয়াই বলে কথা, না গিয়ে কি থাকতে পারি? আপনি এখন বসুন, আমি আপনার জন্য চা জল খাবার নিয়ে আসছি। মাই ফুট, আমার এরকম ভিখারি ঘরের মাটিতে বসে খাবার খেতে বয়ে গেছে। ললিতা, আমি তোর জন্য একটা দামি ডিজাইনার শাড়ি কিনে এনেছি। তুই পার্টির দিনে এটা পরে যাবি, কারণ আমি চাই না তুই এরকম গরিবদের মতো শাড়ি পরে পার্টিতে ঘুরে বেড়াস। লোকে আমাদেরকে নিয়ে সমালোচনা করবে। আর হ্যাঁ, বাদবাকি জামা কাপড়গুলো আপনাদের জন্য। আমার বাড়ির চাকররা যেসব জামা কাপড় পরে না ফেলে দেয়, সেগুলো আপনাদেরকে দিয়ে গেলাম। আপনারা এগুলো পরে চলে আসবেন, কারণ ওখানে সবাইকে আপ্যায়ন করতে হবে তো। এই বলে রেশমি দেবী তার মেয়ের হাতে একটা দামি শাড়ি ধরিয়ে দেয়। অন্যদিকে বাদবাকি নোংরা ছিঁড়ে যাওয়া জামা কাপড়গুলো ললিতা শাশুড়ি মায়ের হাতে ধরিয়ে দেয়। ললিতা এমন সময় তার শ্বশুরবাড়ির অপমান কিছুতেই মেনে নিতে পারে না। আর হ্যাঁ ললিতা, তুই এতদিন ধরে এখানে ওয়াইন না খেয়ে থাকছিস কি করে? আমি তোর জন্য দামি একটা ওয়াইন কিনে এনেছি, এটা তোর ঘরে রেখে দে। রাত্রিবেলা মাঝে মাঝে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়িস। বিয়ের আগে তুই প্রত্যেক দিন দামি দামি ড্রিঙ্ক খেতিস, কিন্তু এখন তো কিছুই খেতে পারিস না। চুপ করো মা, প্লিজ। আমি ভালো করে বুঝতে পারছি তুমি আমার সংসার ভাঙার জন্য এখানে এসেছো, তাই তো? আসলে ছোটবেলা থেকে তুমি আমাকে ভালো করে মানুষ করতেই পারোনি, আর মানুষ করবেই বা কি করে? তুমি তো নিজেই একটা অমানুষ। সারা জীবন বাবার জীবন ধ্বংস করেছো, আর এখন তুমি আমার আর আমার পরিবারের জীবন ধ্বংস করতে এসেছো। তুমি আমাকে যেই ভালোবাসা দিতে পারোনি, আমি এনাদের কাছ থেকে সেই ভালোবাসা পেয়েছি। তুমি এখান থেকে এখনই চলে যাও, না হলে কিন্তু আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব। ললিতা এভাবে তার মাকে অপমান করলে রেশমি দেবী মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে ললিতা তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে মানিয়ে গুছিয়ে সংসার করে। আর অন্যদিকে ললিতার মাও কখনো মেয়ের সংসারে হস্তক্ষেপ করার চেষ্টা করে না। খড়িবাড়ির এক প্রত্যন্ত গ্রামে কাহিনী তার বাবা নরেনবাবু এবং মা সোমালী দেবীর সঙ্গে বাস করত। কাহিনী ছোটবেলা থেকেই তাদের বাড়িতে অভাব অনটন দেখে আসছে। কাহিনীর বাবা নরেনবাবু লোকের জমিতে কাজ করত। তার নিজস্ব জমি না থাকায় কোনোদিন তার কাজ হতো, আবার কোনো দিন তার কাজ হতো না। একদিন, কি গো শুনছো সোমালি, আমি কাজে বের হচ্ছি, তুমি সময় মতো কাহিনীকে স্কুলে পাঠিয়ে দেবে। আমি কাজে লেগে পড়লে আর হয়তো সময় পাবো না, বুঝেছো? হ্যাঁ সে তো জানি, কিন্তু স্কুলের সময় তো কিছুক্ষণ পর হয়ে যাবে, তা তুমি ওকে সঙ্গে করেই নিয়ে যাও না। আরে ও এত তাড়াতাড়ি স্কুলে গিয়ে কি বা করবে, যেখানে এখনো 1 ঘন্টা বাকি। আর এই তো নয় যে আমাদের কাহিনী স্কুলে যেতে চায় না, তাই ওকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। বরং আমরা ভুলে গেলেও ও স্কুলের কথা ভুলবে না, বুঝেছো? কাহিনী পড়াশোনায় খুবই ভালো ছিল, তাকে কখনোই স্কুলে যাওয়ার জন্য বলতে হতো না। সে নিজে থেকে স্কুলে চলে যেত, আর এটা তারা দুজনেই ভালোভাবেই জানতো। তারা দুজনে যখন কথাবার্তা বলছিল, ঠিক তখনই কাহিনী স্কুল ড্রেস পরে রেডি হয়ে সেখানে আসে। চলো বাবা, আমি তোমার সঙ্গে স্কুলে যাব। আজকে খুব গরম পড়েছে, আর আমাদের বাড়িতে পাখাও নেই, তাই আমি ভাবছি তাড়াতাড়ি স্কুলে গিয়ে পাখা চালিয়ে বসে বসে পড়বো।
কাহিনীর মুখে এরকম কথা শুনে এবং তাদের পরিস্থিতির কথা ভেবে নরেনের দুঃখ হলেও তার কিছু করার ছিল না। নরেন কাহিনীকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়ে। সে প্রথমে কাহিনীকে স্কুলে ছেড়ে দেয় এবং পরে নিজের কাজে চলে যায়। এদিকে কাহিনী স্কুল রুমে ঢুকে পাখা চালিয়ে পড়তে বসে পড়ে। বেশ কিছুক্ষণ সে বসে বসে পড়ছিল। এমনই সময় স্কুলের হেড ম্যাডাম তাকে পড়তে দেখে অফিস রুমে ডাকে। কাহিনী অফিস রুমে গেলে, ও বাবা কি ঠান্ডা এখানে! এখানে আসতেই পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। ম্যাডাম ম্যাডাম, এখানে কি আছে? এখানে এত ঠান্ডা কেন? কেন তুমি জানো না গরমকালে বাড়ি ঠান্ডা হয় কেন? হ্যাঁ জানি ম্যাডাম, বেশি গাছ লাগালে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছেড়ে দেয় আর তাই ঠান্ডা থাকে। কিন্তু এখানে তো একটাও গাছ নেই, তবুও এত ঠান্ডা কেন? ও বাবারে, আমার তো ঠান্ডায় গায়ে কাটা দিচ্ছে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওই সামনে থেকে রিমোটটা আমাকে দাও। ম্যাডামের অফিস রুমে একটি এসি লাগানো ছিল আর সেই কারণেই কাহিনীর খুব ঠান্ডা লাগছিল। কাহিনী এসির ব্যাপারে আগে কখনোই শোনেনি, তাই এসিতে যে এত ঠান্ডা লাগে সে ভেবেই অবাক হচ্ছিল। ম্যাডাম রিমোটটি নিয়ে টেম্পারেচার কিছুটা বাড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা কমে যায়, কিন্তু কাহিনীর এসি সম্বন্ধে জানার কৌতূহল আরো বেড়ে যায়। তাই সে কিছুক্ষণ পর জিজ্ঞাসা করে, আচ্ছা ম্যাডাম, এসিতে কি আছে যে এত ঠান্ডা লাগে? ওর মধ্যে কি বরফ ভরা আছে? আর ম্যাডাম, এসির দাম কত বলুন না ম্যাডাম, তাহলে আমার বাবাকে বলে আমরাও একটা এসি কিনবো। জানেন তো ম্যাডাম, আমাদের বাড়িতে খুব গরম লাগে, আমি গরমের জন্য পড়তেও পারি না, আর সেজন্যই আমি আগে আগে স্কুলে এসে পড়তে বসি। ওসব জেনে তোমার লাভ নেই মা, তুমি বড় হলে একদিন সবই জানতে পারবে। তুমি কি যেন বলছিলে, তুমি এখানে এসে পাখার হাওয়ায় পড়তে বসো? কাল থেকে এক কাজ করবে, তুমি আগে এসে আমার অফিস রুমে পড়তে বসবে। কি এসিতে পড়তে তোমার ভালো লাগবে তো? ম্যাডামের কথা শুনে কাহিনী খুবই খুশি হয়। তারপর থেকে কাহিনী প্রতিদিন তাড়াতাড়ি স্কুলে এসে এসিতে বসে বসে পড়তো। সে প্রতিদিন মনে মনে এসি কিনে বাড়িতে লাগানোর কথা ভাবতো। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। ইতিমধ্যে কাহিনী বেশ বড় হয়ে ওঠে। সে পড়াশোনায় আগের চেয়ে আরো বেশি মেধাবী ও বুদ্ধিমতী হয়ে ওঠে। পড়াশোনার সঙ্গে সঙ্গে সে তার নিজের পরিস্থিতিও বুঝতে শিখে গিয়েছিল, তাই তার এসি লাগানোর স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছিল। এমনই একদিন কাহিনী কলেজে যাচ্ছিল, তখন তার কিশোরের সঙ্গে দেখা হয়। কিশোর তাকে বাস স্ট্যান্ডে রোজই ফলো করত, কিন্তু আজকে সে সীমা অতিক্রম করে ফেলেছিল। কাহিনীর পিছু করতে করতে কিশোর কাহিনীর বাড়িতে এসে হাজির হয়। দেখো না বাবা, এই ছেলেটা কয়েকদিন ধরেই আমার পিছু করছে, আর আজকে দেখো না, এই আবার আমার বাড়িতে চলে এসেছে। আঙ্কেল আন্টি, আপনারা ভুল ভাববেন না, আমি কোনো বদমাইশ নই। আমি আপনাদের বাড়ি জানার জন্যই কাহিনীর পিছনে এসেছি। আসলে আমার কাহিনীকে খুবই পছন্দ, আর আমি ওকে বিয়ে করতে চাই। তবে আপনারা যদি মতামত দেন তবেই। কি বিয়ে? কিন্তু সে বিষয়ে তো আমরা এখনো ভাবিনি। তবে তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? কাকু, আমার নাম কিশোর, আমি ওই কুমারগঞ্জে থাকি। আমার বাবা মা মৃত। আমি আর আমার দাদা মিলে আমার বাবার বিজনেস সামলাই। এখন আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমার খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। এই বলে কিশোর সেখান থেকে চলে যায়। কিশোর চলে যাওয়ার পর সোমালী দেবী নরেনবাবুকে বিয়ের ব্যাপারে বোঝাতে থাকে। শেষ পর্যন্ত নরেনবাবু কিশোরের খোঁজ খবর নেওয়া শুরু করে। কিশোর সত্যি সত্যি খুব ভালো ছেলে ছিল, তাই নরেনবাবুরও তাকে খুব পছন্দ হয়। কয়েকদিনের মধ্যেই কিশোর বিয়ের সমস্ত খরচ বহন করে কাহিনীকে বউ করে বাড়িতে নিয়ে যায়। কিশোরের বাড়িতে এসি, ফ্রিজ, টিভি যাবতীয় সবকিছুই ছিল। এগুলো দেখে কাহিনী একেবারে অবাক হয়ে যায়। ও বাবা, তোমাদের বাড়ি এত বড়! এত বড় বাড়ি আমি তো জীবনে চোখেও দেখিনি। আর এখানে এসিও লাগানো আছে। এই কিশোর, এই এসিটা ঠান্ডা হাওয়া দেবে তো? মানে খুব ঠান্ডা, যেখানে বসে থাকলে নিজেকে কাশ্মীরে আছি বলে মনে হবে। তুমি কি যে বলো, এসি থেকে ঠান্ডা হাওয়া বের হবে না তো কি গরম হাওয়া বের হবে? আর এসি সম্বন্ধে তোমার এক্সাইটমেন্ট অনেক বেশিই তো দেখছি। হ্যাঁ,
এক্সাইটমেন্ট হবে না? আমার ছোটবেলা থেকে এসির হাওয়া খেতে খুব ভালো লাগতো। আর আমি মনে মনে ভেবেওছিলাম যে আমি চাকরি পেলে আমার প্রথম স্যালারি দিয়ে বাড়িতে এসি লাগাবো। ও তাই নাকি? তুমি তো আমাকে হাসালে। আচ্ছা, খারাপ ভেবো না। বলি, তোমাদের তো মাটির বাড়ি ছিল, তা মাটির বাড়িতেও এসি লাগানো যায় আমি তো জীবনে প্রথম শুনলাম। তুমি আমার কথাই হাসছো? আমি তোমার সঙ্গে কথাই বলবো না, যাও তো। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। আসলে কি জানো তো, ঈশ্বর তোমার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে, তাই তোমার সঙ্গে আমার বিয়ে হলো। আর কাহিনী, আমি তোমাকে শুধু এসিই নয়, পৃথিবীর সমস্ত কিছুরই সুখ দিতে চাই, বুঝেছো? কিশোরের এরকম কথা শুনে কাহিনী খুবই খুশি হয়। তারা বেশ সুখে শান্তিতে বসবাস করছিল। একদিন কিশোরকে অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হয়। তখন উফ বাবারে বাবা, রান্নাঘরে কত গরম, আর কিছুক্ষণ আমি ওখানে থাকলে মনে হয় মরেই যেতাম। যাই হোক বাবা, এসিটা একটু অন করে শরীরটাকে ঠান্ডা করি। আহ কি আরাম। আরে আরে একই, তুমি একই করছো? ঘরে ঢুকলেই তোমাকে এসি চালাতে হবে? ওই জন্যই বলে ভিখারিদের বেশি মাথায় তুলতে নেই। জোসনার এরকম আপত্তিকর কথা শুনে কাহিনী একেবারে হতবাক হয়ে যায়। জোসনা ছিল কিশোরের বড় দাদা অর্থাৎ সাগরের স্ত্রী, আর সে প্রথম থেকেই চাইতো না যে কিশোরের সঙ্গে কাহিনীর বিয়ে হোক। এতদিন কিশোর বাড়িতে থাকায় সে কিছু বলতে পারছিল না, কিন্তু আজকে কিশোর বাড়িতে না থাকায় সকাল থেকে সে কিছু একটা ভুল ত্রুটি খুঁজছিল। জোসনার কথাগুলো শুনে কাহিনী বলে, তুমি একই বলছো দিদি? আমার বাবা দরিদ্র সেটা আমি জানি, কিন্তু আমার বাবা কোনোদিন কারোর কাছে হাত পাতেনি, তাই ওনাকে তুমি ভিখারি বলতে পারো না। ভিখারি বলবো, 100 বার বলবো। আর মেয়েকে বিয়ে দিতে পারিনি বলেই আমার দেওরের গলায় ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, এমন করে বসে বসে এসির হাওয়া খাচ্ছে যেন এসিটা ওর বাপ দিয়েছে। খালি এসি সুইচ টেপা শিখে রাখলেই হবে না, ওটার দাম, ইলেকট্রিক খরচ জোগাড় করার ক্ষমতাও রাখতে হবে। হ্যাঁ। জোসনার কথা শুনে কাহিনীর খুব খারাপ লাগে। সে মনের দুঃখ কাউকে বলতে না পেরে অঝরে কেঁদে ওঠে। সেই ঘটনার পর থেকে কাহিনী আর এসি চালাতেও সাহস পেত না। তার যতই গরম হোক না কেন, সে এমনই বসে থাকত। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। একদিন কাহিনী ঘর বাড়ি পরিষ্কার করছিল। ঠিক তখনই সে বাড়ির দেওয়ালে থাকা এসিতে ধুলো ময়লা দেখতে পেয়ে সেটিকে পরিষ্কার করার কথা ভাবে। সে তখন একটি ঝাড়ু নিয়ে এসিটি পরিষ্কার করতে যায়। ঠিক তখনই এসিটি জোরে শব্দ করে পুড়ে যায় এবং তার থেকে ধোঁয়া বেরোতে শুরু হয়। ঠিক তখনই সেখানে বাড়ির সবাই চলে আসে। এসিটির এরকম অবস্থা দেখে জোসনা বলে, দেখেছো তো, দেখো, আমি আগেই বলেছিলাম এই মেয়েটি আমাদের জন্য অমঙ্গল। এ আমাদের বাড়ির কিছু না কিছু একটা ক্ষতি করবেই। এ যেই থেকে এসেছে প্রতিদিন বাড়িতে কিছু না কিছু একটা ক্ষতি হচ্ছেই। চুপ করো বৌদি, এসব কি কথাবার্তা হচ্ছে? এসি খারাপ হয়ে গেছে, তাতে কাহিনীর কি দোষ? ওটা শর্ট সার্কিটের কারণেও তো হতে পারে। আর তোমাদের এরকম চিন্তা ভাবনার জন্যই হয়তো আজ সমাজে এত কুসংস্কার বেড়ে গেছে। হ্যাঁ, আমি এখন বললেই তো দোষ হবে। আমার কথা আর কার ভালো লাগবে? এই বাড়িতে ভিখারিরা সম্মান পায়, কিন্তু আমি পাই না। এই সাগর, তুমি শুনতে পাচ্ছ না তোমার ভাই আমাকে কিভাবে ছোট করছে? হ্যাঁ, তোর বৌদি ঠিকই বলছে। এই মেয়েটাই আমাদের জন্য অমঙ্গল। আমিও কদিন ধরেই লক্ষ্য করছি। তুই বরং এক কাজ কর, তুই একে বাপের বাড়িতে রেখে আয়। প্রয়োজনে আমি তোর অনেক ভালো জায়গায় বিয়ে দেব। না দাদা, থাক, আমার জন্য এত কষ্ট করতে হবে না তোমাকে। আর যেখানে আমার স্ত্রীর জায়গা নেই সেখানে আমিও থাকতে চাই না। প্রয়োজনে আমরা দুজনেই এখান থেকে চলে যাব। এই বলে কিশোর কাহিনীকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে কোথায় যাবে, কি করবে, কিছুই ভেবে পাচ্ছিল না। বেশ কিছুটা যাওয়ার পর কাহিনী তাকে তাদের বাড়িতে যাওয়ার জন্য বলে। কিশোর আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কাহিনীর বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তখন বেশ গরম ছিল। কাহিনীদের বাড়িতে গিয়ে কিশোরের খুব গরম হচ্ছিল। সে ঘামে ভিজে যাচ্ছিল। কিশোর, তোমার খুব গরম হচ্ছে তাই না? কি করব বলো, আমার বাবা খুবই গরিব। আমাদের বাড়িতে এসি তো দূরের কথা, বাবার পাখা কেনার মতো ক্ষমতা নেই। তুমি বসো, আমি হাত পাখা নিয়ে আসছি। আমার সেটা নিয়ে চিন্তা হচ্ছে না কাহিনী, আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। আমি তোমাকে কি বলে বাড়িতে নিয়ে গেলাম, আর শেষে কি হলো? আমি আমার কথা রাখতে পারিনি কাহিনী। যেই এসির জন্য একদিন আমাদের বাড়িতে গিয়ে তুমি খুশি হয়েছিলে, আজ সেই এসির জন্যই আমাদের ঘর ছাড়া হতে হলো। তুমি কেঁদো না কিশোর,
সকলেরই খারাপ সময় আসে, আর ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করার জন্যই এরকম করছে। এখন আমাদের সহ্য করতেই হবে। এভাবেই তারা দুজনে দুজনকে সান্ত্বনা দিতে থাকে। একদিন তাদের বাড়িতে পোস্টম্যান একটি জয়েনিং লেটার নিয়ে আসে। কাহিনী লেটারটি খুলে দেখলে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। সে বলে, কিশোর কিশোর, আজকে আমি খুব খুশি। বাবা মা, তোমরা এদিকে এসো, এই দেখো আমার জয়েনিং লেটার এসেছে। আমি কয়েকদিন আগে ব্যাংকের একটি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম। ও তাই নাকি? আমারও আজ একটা কোম্পানিতে জয়েনিং হয়েছে। তাহলে দুজনের একই সঙ্গে খুশির খবর এলো। বাহ! হ্যাঁ কিশোর, আজকে আমি খুব খুশি। আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আমি আমার প্রথম স্যালারি দিয়ে প্রথমেই একটা এসি কিনবো আর এখানেই লাগাবো। গরিবরাও শখ মেটাতে পারে, তারাও এসি লাগাতে পারে। আমি সবাইকে এটা দেখিয়ে দেব। কাহিনী তার কথা মতো সামনের মাসেই এসি কিনে নিয়ে আসে। সে তার বাবার মাটির ঘরের দেওয়ালেই এসিটি লাগিয়ে দেয়। তাদের বাড়িতে এসি থাকায় আশেপাশের মহিলারাও তাদের বাড়িতে এসে এসির ঠান্ডা হাওয়ায় বসে গল্প করত। এভাবেই তারা পেছনের কথা না ভেবে ধীরে ধীরে ওখানেই নতুন বাড়ি বানিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।